হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো আইন অমান্য আন্দোলন। তো এর আগের ক্লাসে আমরা নেহেরু রিপোর্ট পড়েছি। সেখানে কি দেখেছি যে নেহেরু রিপোর্ট মুসলিম লীগদের পছন্দ ছিল না। তো নেহেরু রিপোর্ট যেমন মুসলিম লীগের পছন্দ ছিল না, ঠিক তেমনই নেহেরু রিপোর্ট কংগ্রেসের তরুণ নেতাদেরও পছন্দ ছিল না। কারণ কি? কারণ নেহেরু রিপোর্টে দাবি করা হয়েছে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন। আর কংগ্রেসের তরুণ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, এনাদের কি দাবি? এনাদের দাবি যে আমরা নিজেরা নিজেদের দেশ চালাতে পারি, তাহলে কেন আমরা ইংরেজদের অধীনে থাকবো? তো কংগ্রেসের যে সমস্ত বয়োজ্যেষ্ঠ লিডার ছিল, গান্ধীজি আরও অন্যান্য যে সমস্ত বয়োজ্যেষ্ঠ লিডার ছিল, তারা কি বলছে যে অনেক দিন ধরে লড়াই করার পর আমরা একটা জায়গায় এসেছি যেখানে ইংরেজ সরকার আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে রাজি হয়েছে। এখনই আমরা এই ডোমিনিয়ন স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে পারবো না। আমরা একটা কাজ করি, ইংরেজ সরকারকে 2 বছর সময় দেব, তার মধ্যে যদি নেহেরুর উপর কার্যকর না করে, তারপর আমরা পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন করব। তো তরুণ নেতারা কি বলে, না, 2 বছর টাইম আমরা দিতে পারবো না, আমরা 1 বছর সময় দেব, তার মধ্যে যদি নেহেরুর উপর কার্যকর করে তো ভালো, না হলে কিন্তু আমরা পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন করব। তো নেহেরু রিপোর্ট পেশ করা হয়েছিল 1928-এ। তার 1 বছর পর 1929 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বরের মধ্যে যদি ইংরেজ সরকার নেহেরুর উপর কার্যকর করে তো ভালো, না হলেই আমরা আন্দোলন করব। তো ইংরেজ সরকার নেহেরুর রিপোর্ট কার্যকর করে না। ফলে 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন, যেই অধিবেশনের সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, সেই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়। ওকে, যে স্বায়ত্ত শাসন ফাসন কিচ্ছু না, আমাদের মেন দাবি এখন পূর্ণ স্বরাজ, আমরা সম্পূর্ণ স্বাধীনতা চাই। এবং সেদিন এটাও ঘোষণা করা হয় যে ইংরেজ ছাই আমাদের দেশ ছাড়ুক আর না ছাড়ুক, প্রত্যেক বছর 26শে জানুয়ারি আমরা আমাদের দেশে আমাদের স্বাধীনতা দিবস পালন করব। তো এই লাহোর অধিবেশনে যে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল, কিভাবে মনে রাখবো এটা আমরা? দেখো, আমরা গরু চড়ানো দেখেছি, গরু দিয়ে মাঠে লাঙল দেয়, তো তখন কি করে? গরু সামনের দিকে এগিয়ে যেতে চায় না, তখন গরুকে লাঠি দিয়ে পিঠে মারে, আর কি হর হর করে না? তো গরুকে হুর হুর করে শব্দ করে যেমন আগিয়ে নিয়ে যায়, যে গরু যেতে চাইছে না সেটা কেয়ার করে না, ঠিক তেমনই ইংরেজ সরকার আমাদের দেশ ছাড়ুক আর না ছাড়ুক আমরা কেয়ার করি না। আমরা এই লাহোর অধিবেশনে ঘোষণা করছি যে পূর্ণ স্বরাজ, এবং আমরা 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করব। তো সেই হুর হুর থেকে আমরা কানেক্ট করব লাহোর। ওকে, তো লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়। তো সেই মতো 26শে জানুয়ারি 1930 সালে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। স্বাধীনতা দিবস পালন করার পর গান্ধীজি কি করে না, ইয়ং ইন্ডিয়া নামক যে পত্রিকাটা ছিল, সেই পত্রিকাটায় 11টা দাবি পেশ করে, যেটাকে 11 দফা দাবি বলা হয়। কিন্তু ইংরেজ সরকারের যেটা অভ্যাস, তারা কোনো কিছুই কেয়ার করে না। তারা যখন কেয়ার না করে, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা আইন অমান্য আন্দোলন করব। আর এর আগে আমরা সর্বভারতীয় আন্দোলন কি পড়েছিলাম? অসহযোগ আন্দোলন। তারপর দ্বিতীয় সর্বভারতীয় আন্দোলন বা সত্যাগ্রহ হলো এই আইন অমান্য আন্দোলন। তো আইন অমান্য মানে কি? মানে তারা যেই আইন তৈরি করবে আমরা সেটা মানব না, সেই আইনটা ভঙ্গ করব। তো যে কোনো একটা কিছুর মাধ্যমে তো এই আইন ভঙ্গটা শুরু করতে হবে। তো 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে গান্ধীজি 78 জন, মতান্তরে 79 জনও আছে, কোথাও কোথাও 80 জনও আছে, তাদেরকে নিয়ে কি করে? ডান্ডি অভিযান শুরু করে, মানে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা করে। ডান্ডি কোথায় না, গুজরাটের একটা উপকূলবর্তী এলাকা, যেমন আমাদের দীঘা আছে ঠিক তেমন। তো সেখানে গিয়ে সমুদ্রের জল ফুটিয়ে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করে। লবণ আইন 1882 অনুযায়ী কোনো ভারতীয় লবণ তৈরি করতে পারবে না, এটা ইংরেজ সরকারের আইন ছিল। তো এই লবণটা ডান্ডি অভিযানে গিয়ে লবণ তৈরি করে কি করে? এই লবণ আইনটা ভঙ্গ করে এবং আইন অমান্য আন্দোলনের সূচনা করে। তো ডান্ডি অভিযান কবে হয়েছিল এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো, ডান্ডি অভিযান কিসের সঙ্গে যুক্ত? লবণের সঙ্গে যুক্ত। আর লবণ হাই প্রেশার হলে আমাদের খেতে দেয় না, ব্লাড প্রেশার বেশি হলে। তো ব্লাড প্রেশার এখন কিন্তু দেখবে একটু বয়স হলেই, হালকা বয়স মধ্যবয়স্ক হয়ে গেলেই তাদের কি ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। তো আমাদের গড় আয়ু কত? গড় আয়ু হলো 60 বছর। আর মধ্যবয়স্ক হলেই মোটামুটি কি ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। মধ্যবয়স্ক মানে কত? তার হাফ, 30। তো 30 বছর হলেই মোটামুটি ব্লাড প্রেশার চলে আসছে, আর তারা কি করতে পারছে না? তারা লবণ খেতে পারছে না। তো এই 30 থেকে আমরা কানেক্ট করব
যে 1930 সালে কি হয়েছে, 1930 সালে হয়েছে ডান্ডি অভিযান। তো কত তারিখে দেখো, কারো যদি একবার ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে কি সে কি সারা মাস মানে 12 মাসই সে লবণ খেতে পারবে না? এমন তো নয় যে ডাক্তার বলবে যে তুমি আজ থেকে 10 দিন খেও না তারপরে খেও, বা 2 মাস খেও না তারপরে খেও, এরকমটা তো নয়। কারো যদি ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে সে 12 মাসই লবণ খেতে পারবে না। তাহলে সেখান থেকে আমরা কি কানেক্ট করব, সেখান থেকে আমরা কানেক্ট করব 12ই মার্চ। ওকে, তাহলে 1930 সালে 12ই মার্চে ডান্ডি অভিযান হয়েছিল। ওকে, ক্লিয়ার? তো 12ই মার্চ যাত্রা শুরু করে এবং ডান্ডিতে পৌঁছায় 5 এপ্রিল। 24 দিন দীর্ঘ 241 মাইল পথ অতিক্রম করে। এবং তিনি যখন আশ্রম থেকে রওনা দিয়েছিলেন তখন তার সঙ্গে কতজন ছিল? 78, 79 বা 80 সামথিং এত। কিন্তু তিনি যখন ডান্ডিতে পৌঁছান তখন তার পিছনে ছিল প্রায় 50,000 লোক। বুঝতে পারছো? নট এ ম্যাটার অফ জক। 50,000 লোক একসঙ্গে হেঁটে যাচ্ছে সাদা পোশাক পরে, তাহলে কেমন লাগবে বলো? তো এই টাইমে এই নিউজটা শুধু আমাদের দেশের মধ্যে নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। বিভিন্ন ইংরেজি সংবাদপত্র এই নিউজটা কভার করতে থাকে। তো একটা ইংরেজি সংবাদপত্রে বলা হয়েছিল যে এই যে ডান্ডি অভিযানের যে যাত্রাটা হচ্ছে এটাকে দেখতে কেমন লাগছে, প্রত্যেকে কি সাদা বস্ত্র পরে আছে, তো দেখে মনে হচ্ছে যে একটা সাদা নদী বয়ে চলেছে। তো 5 এপ্রিল তারা সেখানে গিয়ে পৌঁছায়। 6 এপ্রিল গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পর গান্ধীজিকে সবাই একটু গালাগালি দিয়েছিল, কিন্তু গান্ধীজির কিন্তু একটা কোয়ালিটি আছে যেটা অন্যান্য লিডারদের ছিল না, সেটা হলো মানুষকে একত্রিত করার কোয়ালিটি। তো অসহযোগ আন্দোলন 1920-তে হয়েছিল, তারপর দীর্ঘ 10 বছর পর এই আইন অমান্য আন্দোলন হচ্ছে। এর মধ্যে কি অধিকাংশ মানুষের গান্ধীজির উপর যে রাগটি ছিল সেটা কমে গেছে, ফলে কি সাধারণ মানুষকে যখন আবার ডাক দিয়েছে সাধারণ মানুষ আবার এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো ফার্স্ট তারা ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করলো, তারপর তাদের টার্গেট ধারসানা। ধারসানার একটা লবণের গোলা আছে ইংরেজ সরকারের, তো তাদের টার্গেট এবার ধারসানা তারা দখল করবে। তো ধারসানার উদ্দেশ্যে যখন তারা গেল তখন গান্ধীজিকে গ্রেপ্তার করা হলো। কারণ প্রথমে ততটা কেয়ার করলো না, ভাবছে কি আর করবে, ওরা কয়েকজন যাচ্ছে গিয়ে লবণ তৈরি করবে, ব্যাস সিম্পল। বাট আলটিমেট যখন ডান্ডিতে পৌঁছালো তখন তো ইংরেজ সরকারের টনক নড়লো, যে দেখতে পারছে যে কাতারে কাতারে লোক জমা হচ্ছে, আন্দোলনে সামিল হচ্ছে, এরপর ধারসানা দখল করছে, মানে কি ব্যাপারটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো তখন তারা গান্ধীজিকে গ্রেপ্তার করলো। বাট গান্ধীজিকে গ্রেপ্তার করলে কি হবে, আগুন তো তখন চারিদিকে ছড়িয়ে গেছে, আন্দোলনে তো প্রত্যেকে সামিল হচ্ছে। তো গান্ধীজিকে গ্রেপ্তার করার পর এই আন্দোলন সামলালো আব্বাস তায়েবজি এবং সরোজিনী নাইডু। ধারসানায় লবণ সত্যাগ্রহ। ওকে, এবং শুধু লবণ সত্যাগ্রহ নয়, যেখানে যেখানে তোমার সমুদ্র নেই সেখানে নিষিদ্ধ যে সমস্ত পুস্তক ব্যান করে দিয়েছিল, মানে পড়া যাবে না, সেই সমস্ত পুস্তক সব পাঠ করতে লাগলো, মাদক বর্জন করতে লাগলো, বিলাতি পণ্য বয়কট করতে লাগলো। মানে সারা ভারতে যখন একটা উত্তেজনার ব্যাপার, এই আইন অমান্য আন্দোলন চারিদিকে একবারে তীব্রভাবে ছড়িয়ে হলো। খাজনা বা অন্যান্য যে সমস্ত কর ছিল সেগুলো তারা দিত না। মানে কি ইংরেজ সরকার যাই আইন তৈরি করবে আমরা সেটা মানবো না, এটাই হচ্ছে আইন অমান্য আন্দোলন। সরকারি অফিস আদালত সব বর্জন করলো। আন্দোলনের আরো মেন দাবি ছিল যে ভূমি রাজস্ব 50% কমাতে হবে এবং আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দিতে হবে। তো এই আন্দোলন শুরু হয়েছিল গুজরাট থেকে। তো গুজরাট থেকে ক্রমশ এটা ছড়িয়ে পড়লো বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, মাদ্রাজ, বোম্বে, মালাবার অঞ্চলে। ওকে, এবং তামিলনাড়ুতে নেতৃত্ব দিয়েছিলেন রাজা গোপালাচারী, পাঞ্জাবে তারা সিং, উত্তরপ্রদেশে কালকা প্রসাদ, বিহারের রাজেন্দ্র প্রসাদ, উড়িষ্যায় গোপবন্ধু চৌধুরী বা যার অপর নাম উৎকলমণি, এলাহাবাদে এম.এন. রয়, বাংলায় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সুভাষচন্দ্র বোস, নাগাল্যান্ডের রানী গুইডালো, উত্তর পশ্চিম সীমান্তে খান আব্দুল গফর খান। শুধুমাত্র এই আন্দোলনে যে পুরুষদের ভূমিকাই বিশাল ছিল সেটা কিন্তু না, মহিলাদের মধ্যেও এই আন্দোলন তীব্রভাবে ছড়িয়েছিল। অসহযোগ আন্দোলনের সময় ছড়িয়েছিল, তবে আইন অমান্য আন্দোলনের সময় আরো বেশি করে নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ লিডার যেমন কমলা নেহরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিমালা দেবী, সরলাবালা দেবী প্রমুখ। তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। আমরা কি দেখলাম যে আইন অমান্য আন্দোলনের তীব্রতা পুরো সারা ভারতব্যাপী ছড়িয়ে গেছে। তাহলে কি ইংরেজ সরকারের কাছে এটা মাথা ব্যথা, তারা কি করবে, তারা আইন অমান্য আন্দোলনটাকে দমন করার চেষ্টা করবে। তো তখন তারা কতগুলি দমন পীড়ন আইন নিয়ে আসলো, যেমন 1 এপ্রিল 1930 সালে বেঙ্গল ক্রিমিনাল আইন লাগু করলো, তার আন্ডারে প্রায় 60,000 মানুষকে জেলে বন্দি করলো।
জেলে বন্দি করেও তবুও সামলাতে পারছে না আন্দোলনটাকে। মানে এখানে কিছু মানুষকে জেলে বন্দি করছে, অন্য জায়গায় আরো আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। কত মানুষকে ধরবে, কত মানুষকে জেলে রাখবে। এবং 27 এপ্রিল 1930 সালে পুরনো একটা প্রেস অর্ডিন্যান্স সেটা জারি করলো। সেটার ফলে প্রায় 67টি সংবাদপত্র বন্ধ হলো, 55টি ছাপাখানা বন্ধ করলো। কারণ কি, দেখো এখন যদি আমাদের এখানে কোথাও প্রচন্ড ভায়োলেন্ট হয়, সেখানে কি করে, নেট বন্ধ করে দেয়, যাতে কি নিউজটা চারিদিকে ছড়িয়ে না দিতে পারে। আর তখন নিউজ কিভাবে ছড়াতো, সংবাদপত্রের মাধ্যমে। তো তারা কি করলো, সংবাদপত্রগুলি বন্ধ করার চেষ্টা করলো এবং কংগ্রেসকেই বেআইনি ঘোষণা করে দিল যে কংগ্রেস একটা বেআইনি দল, যে কংগ্রেস জয়েন করবে সেই অপরাধী। এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত যে সমস্ত সরকারি কর্মচারী ছিল তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিল। মানে ইংরেজ সরকার তখন নাজেহাল অবস্থা, কি করে কন্ট্রোল করবে বুঝতে পারছে না। ঠিক তারই মধ্যে 1930 সালে 27 মে সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। কি বললো যে সাইমন কমিশনের এই রিপোর্টটা বিচার বিবেচনা করার জন্য একটা বৈঠক করা হবে। কবে না, 1930 সালে 12ই নভেম্বর। এবং ভারতীয় দলের প্রতিনিধিদের নিয়ে সেই বৈঠকটি হবে। তো সেই বৈঠকটি কিন্তু গোলটেবিল বৈঠক নামে পরিচিত। আর এটাই ছিল প্রথম গোলটেবিল বৈঠক। তো ভারতীয় দলের প্রতিনিধিদেরকে যথারীতি আমন্ত্রণ করে। বাট সেই টাইমে কংগ্রেস কি করছে, আন্দোলন করছে, তাহলে তারা কি বৈঠক করতে যাবে? নিশ্চয়ই না। বাট অন্যান্য দলের প্রতিনিধিদের মধ্যে কয়েকজন গেছিল। বাট কংগ্রেস যেহেতু ভারতের বৃহত্তম দল এবং তারা কেউ এই বৈঠকে যোগদান করেনি, ফলে এই বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তখন কি ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড লর্ড আরউইনের উপর প্রেশার ক্রিয়েট করছে যে করেই হোক তুমি কংগ্রেসকে রাজি করাও, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তাদেরকে আসতেই হবে, না হলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তো তখন 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। তো নেক্সট ক্লাসে আমরা গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে জানব এবং আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে এর পরবর্তী পদক্ষেপ কি হয়েছিল সেটা দেখব।